আমরা জানি যে ইউরোপিয়ান দেশও ম্যান পাওয়ার চায়। আগামী 3 বছরে ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশের প্রায় 8 লক্ষ শ্রমিক নেবে। আইটি সেক্টরে, কনস্ট্রাকশন সেক্টরে, এআই পজিটিভ রিলেটেড, অটোমেশন রিলেটেড, এগ্রিকালচার সেক্টরে। বাংলাদেশের জন্য খরচ কেন এত বেশি? আপনি যখন দেখতেছেন যে 20 জন খাড়ায় গেছে, সে বলতেছে যে ভাই আমি 4 লাখ দিব, আমি 5 লাখ দিব। আপনি এখানে ব্যবসা করতে আসছেন, তা আপনি তো যে বিষয় তার কাছেই তো যাবেন। আমি তো জিজ্ঞাসা করলাম আপনার আফ্রিকানদেরকে, তোমরা কিভাবে চান্স পাইছো? কেন কাতার জব.com অ্যাপ্লাই করছি, দুবাই.com এগুলো আছে, এগুলো থেকে নিজে সিভি করছি, ফালাইছি, তারা টেলিফোন করছে, ইন্টারভিউ নিছে, হয়ে গেছে, এসে বসছি। তাহলে দেখেন দালালের লেয়ার কিন্তু নাই। আপনার দরকারটা হচ্ছে এমপ্লয়ারের সাথে এমপ্লয় ডাইরেক্ট কানেকশন তৈরি। আমি স্টুডেন্টকে বলি যে আপনারা জবের জন্য না, যে কোনো একটা ফরেন স্কিল যে অনলাইনে নেওয়া যায়, নিয়ে লিঙ্কডিনে প্রোফাইলটা সুন্দর করে রাখেন। সময় হলে আপনাদের সাথে যোগাযোগ করবে মানুষজন। এই মানসিকতা চেঞ্জ করার জন্য আসলে কি করতে হবে? এটার জন্য একটা কালচারাল রেগুলেশন দরকার। ওয়ার্কার যারা যাচ্ছে তাদের বেশি হচ্ছে ফলস সার্টিফিকেট, তাহলে এটা ভেরিফাই করবে কে? যে গভর্নমেন্টই চেঞ্জ হোক, এই রিক্রুটিং এজেন্টস, এই একটা গ্রুপ, তারা না মানে ম্যানেজ করে ফেলে সবকিছু। মানুষের যে লাস্ট যে নিল 12,000 কোটি টাকা বলে ব্যবসা হয়েছে। এখন এটাই হবে পরে গভর্নমেন্টের যে চ্যালেঞ্জ, যে এইসব বাটপাট টাইপের লোকগুলোকে নিয়ে কি মাইগ্রেশন সেক্টরকে আপনি আসলেই আগাইতে চান কিনা, নাইলে আপনার মাইগ্রেশন কস্ট কমবেও না। যে অভিবাসন সংক্রান্ত বিষয়ে কোনো কমিশন হয়নি, তারা দেখলাম যে লেবার কমিশনের আওতায় এটাকে রেখেছে। এখন কেন করলো না, কি কারণে করলো না, যারা এই কমিউনিকেশনগুলোকে ডিজাইন করেছে উত্তরটা তারা দিবেন। তা আমি আশা করবো যে ভবিষ্যৎ সরকার যারাই আসে তারা ইমিডিয়েটলি কমিটি করে একটা কমিশন করা উচিত। প্রিয় দর্শক, এমটিভি প্রেজেন্টস টিভিএস ডায়াসপোরাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদুর রহমান। কারেন্ট বিলটা দিও। নিও হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। দর্শক, ডায়াসপোরাতে আমরা বাংলাদেশের রেমিটেন্স, এক্সপাট্রিয়েট এবং তাদের বিদেশে যাওয়া মাইগ্রেশনে যে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জেস এবং অপরচুনিটিজ আছে, তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। তো আমরা জানি যে বাংলাদেশের রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন, এবং কিন্তু আমাদের দেখা যায় যে যারা অভিবাসন প্রক্রিয়ার মধ্যে চান, মাইগ্রেট করতে চান কাজের জন্য, তো আমাদের দেশে এখানে খরচ অনেক বেশি, আমাদের এখানে সিন্ডিকেট থাকে, আমাদের এখানে আসলে যে বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, তো সব কিছু নিয়ে কিন্তু এক ধরনের জটিলতা, এবং আমরা মাঝে মাঝেই দেখি যে এখানে একটা সিন্ডিকেট কাজ করে। তো আসলে এরকম পরিস্থিতিতে আমাদের অভিবাসনের ভবিষ্যৎ কোন পথে, তো এসব প্রশ্নের উত্তর খোঁজার জন্যই আজকে আমাদের সঙ্গে আছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর এবং অভিবাসন গবেষক ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন শিকদার, যিনি 2 দশকের বেশি সময় বাংলাদেশ সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করেছেন, এবং উনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ, সেটারও একজন প্রতিষ্ঠাতা। সো দর্শক, আমরা ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিনের সঙ্গে আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব বিভিন্ন বিষয়। তো আপনাকে স্বাগতম জালাল ভাই, আপনাকে টিভিএসে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আমরা একটু শুরু করতে চাই যে ধরেন যে এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট অলমোস্ট 1.5 বছর চলছে, তারা বিভিন্ন ধরনের কমিশন করেছিল এবং রেমিটেন্স নিয়েও অনেক এক্সপেকটেশন ছিল, কিন্তু আমরা আসলে আমরা দেখেছি যে এই যে অভিবাসন সংক্রান্ত বিষয়ে কোনো কমিশন হয়নি, বা এটা নিয়ে আপনার অবজারভেশন কি? এদের তো একটা সুযোগ ছিল নন পলিটিক্যাল, বিকজ একটু ব্যাকগ্রাউন্ড বলে রাখি যে এই সেক্টরের সঙ্গে যারা জড়িত, স্পেশালি ম্যান পাওয়ার বিজনেস, তো এখানে কিন্তু আমরা দেখেছি পলিটিক্যালি খুবই ইনফ্লুয়েন্সিয়াল লোকজনের সঙ্গে জড়িত ছিল। সো ওকে, পলিটিক্যাল সরকার অনেক সময় সেটা করতে পারেনি, কিন্তু ইন্টারিম সরকার থেকে আশা বেশি ছিল। আপনি কি মনে করেন? না, ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। মানে আমরা আসলে যখন এই কমিশনটা গঠন করা হচ্ছিল না, আমরা বিভিন্ন চ্যানেল দিয়ে বলার চেষ্টা করেছিলাম, এই মেসেজ দেওয়া যে আন্তর্জাতিক মাইগ্রেশনের যে এটা একটা বড় সেক্টর, বাংলাদেশের রেমিটেন্সের জন্য ইকোনমিটা টিকে আছে। আপনার জিডিপিতে প্রায় 7% কন্ট্রিবিউশন আছে বাংলাদেশের ইকোনমি। গত অর্থ বছরে 30 বিলিয়নের উপরে এসেছে, 30 বিলিয়নের উপরে, এবারও 30 বিলিয়নের কাছাকাছি চলে আসছে। মানে এটা তো নেট রিজার্ভ একদম যোগ হচ্ছে করে। তা আমরা চেয়েছিলাম একটা আলাদা কমিশন হোক, কিন্তু তারা দেখলাম যে লেবার কমিশনের আওতায় এটাকে রেখেছে। এখন কেন করলো না, কি কারণে করলো না, যারা এই কমিউনিকেশনগুলোকে ডিজাইন করেছে উত্তরটা তারা দিবেন, হয়তো ভবিষ্যতেও দিবেন। আমরা জিজ্ঞাসা করবো তাদেরকে ইনফর্মাল ওয়েতে, কিন্তু আমরা চেয়েছিলাম, এটা হয় নাই। তবে লেবার কমিশনের রিপোর্টের ভিতরে যে চ্যাপ্টারটা আছে আন্তর্জাতিক মাইগ্রেশন নিয়ে, সেটা মোটামুটি সব কিছু কভার করেছে, কিন্তু ডিটেলসে আসে নাই, কারণ এটা একটা খুব ওভারল্যাপিং হয়েছে। মানে ইন্টারন্যাশনাল মাইগ্রেশনের ভিতরে কিন্তু পার্থক্য আছে, আবার মিলও আছে। আপনি যদি ইন্টারন্যাশনাল মাইগ্রেশন যারা বাংলাদেশে মাইগ্রেট করে, মানে যারা করেছে, তাদের বেশিরভাগ দেবেন অ্যাটলিস্ট 10% পাবেন তার আগে ছিল ইন্টারনাল মাইগ্রেন্টস।
আচ্ছা। আবার এখন যারা আপনার এই যে রিক্সাওয়ালা যারা চালাচ্ছেন অনেকের, যারা মনে করেন যে ট্যাক্সি এগুলা উবার টুবার চালাচ্ছেন, আপনি অ্যাটলিস্ট পাবেন 10% পাবেন যে তারা ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিটার্ন হয়ে তারা এখন করতেছে, কারণ তারা ফেল মাইগ্রেশন ছিল অথবা তারা কিছু করতে পারে না। আমি নিজেই গবেষণা চালিয়ে দেখেছি, রিক্সাওয়ালাদের নিয়ে যখন কাজ করতেছিলাম ইন্টারনাল মাইগ্রেশনের নিয়ে, আমার রিপোর্টও এটা আছে, এবং সেখানে দেখলাম যে আমি পেয়েছিলাম অ্যাটলিস্ট 22% হচ্ছে তারা ইন্টারন্যাশনাল মাইগ্রেশন ফেরত, ইন্টারন্যাশনাল মাইগ্রেশন ফেরত বিভিন্ন দেশে গিয়েছে, ফেরত আসছে, ওইখানে তারা সাকসেস করতে পারে না, অথবা টাকা পয়সা পাঠিয়েছে, সে টাকা পয়সা নষ্ট হয়ে গিয়েছে, এখন তারা আবার সেই রিক্সা চালাচ্ছে অথবা আপনার নর্মাল উবার চালাচ্ছে, এগুলোকে পেয়েছি। তো এই যে কমপ্লেক্স আর ডাইনামিক্সগুলো যেগুলো আছে, এই রিপোর্ট কিন্তু এই ডাইনামিক্সগুলো কিন্তু ধরতে পারে নাই। এই লেবার কমিশন রিপোর্ট হচ্ছে একটা ক্লাইমেট চেঞ্জের যে একটা ইম্প্যাক্ট আছে এই জায়গায়, এটার সাথে ইরেগুলার মাইগ্রেশনের সাথে একটা ইম্প্যাক্ট আছে, এটার সাথে হিউম্যান ট্রাফিকিং এবং ইরেগুলার মাইগ্রেশনের ভাগ আছে। তো এইগুলো বোঝার জন্য যে একটা আলাদা কমিশন করার কথা ছিল সেটা কিন্তু করে না, এবং লেবার কমিশনের রিপোর্টের ভিতরে গদবাদা যে কথাগুলো আমরা আগে বলেছিলাম, আমাদের কাছে আসছিল এটা কমেন্ট করার জন্য, আসলে এখানে কমেন্ট করার কিছু নেই। আমরা মানে দেখলাম যে ওনারা কাজ করেছেন, চেষ্টা করেছেন, কিন্তু ওনারা যে মাইগ্রেশন সেক্টরটা, লেবার সেক্টরটা এত বাস্ট এরিয়ার ভিতরে একটা ছোট একটা কম্পোনেন্ট ভিতরে রেখে এটাকে মনে হচ্ছে একদম অপমান করা হলো। তা আমরা যেটা কমেন্ট করে দিয়েছি এবং আশা থাকবে ভবিষ্যতে যেই সরকার আসুক, যারা আসুক, তাদেরকে অবশ্যই আরএমজি সেক্টরকে যেমন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, তার থেকেও কিন্তু বেশি গুরুত্ব কিন্তু আমার মাইগ্রেশন সেক্টর, ইন্টারন্যাশনাল মাইগ্রেশন সেক্টরকে দিতে হবে। তার মানে এই না যে শুধু যারা বিদেশ যাচ্ছে তারাও না, আমাদের অবশ্যই ইন্টারনাল মাইগ্রেশন কিন্তু দিতে হবে। আপনার ইন্ডিয়াতে $120 বিলিয়ন কিন্তু প্রায় তারা রেমিটেন্স কিন্তু আনে, চায়নাতেও এর কাছাকাছি, কিন্তু তার 3 গুণ বেশি আপনার রেমিটেন্স ফ্লো হয় ইন্টারনাল মাইগ্রেশনে। আপনার কিন্তু ধারণাই নাই বাংলাদেশে কি পরিমাণ ইন্টারনাল মাইগ্রেশন ফ্লোটা করে, কিন্তু যেটা কোনো ডাটা নাই, যেটা কোনো আমাদের নাই, আমরা ইন্টারন্যাশনাল মাইগ্রেশনের ডাটা আমাদের কাছে আছে, হোয়াট অ্যাবাউট ইন্টারনাল মাইগ্রেশন? তো এটা দিয়ে তো আমরা প্ল্যান করতে পারি যে একমাত্র বিকাশে, নগদে যেভাবে করে, তো এই কমপ্লেক্স ডাইনামিক্সগুলোকে তো আপনাকে অ্যাড্রেস করতে হবে। আবার দেখেন এখানে ক্লাইমেট চেঞ্জের কারণে মানুষ ডিসপ্লেস হচ্ছে, নদী ভাঙার কারণে ডিসপ্লেস হচ্ছে। তো আমি আশা করবো যে ভবিষ্যৎ সরকার যারাই আসুক, তারা শর্ট টার্ম, লং টার্ম, মিড টার্ম চিন্তা করে তারা ইমিডিয়েট যেমন অ্যাকশন নেওয়া উচিত, একইভাবে তাদের পলিসিগত রিলেটেড যদি কোনো নীতি পর্যন্ত করতে হয় তাহলে লং টার্মের নিয়ে তারা ইমিডিয়েটলি কমিটি করে একটা কমিশন করা উচিত। রাইট, এই ইন্টারনাল মাইগ্রেশন আমরা আসলে আজকের আলোচনার বিষয় আমরা ইন্টারন্যাশনাল মাইগ্রেশন নিয়ে আলোচনা করব। তো আমরা দেখেছি যে বিভিন্ন সাকসেসিভ গভর্নমেন্ট বাংলাদেশে, তো তারা চেষ্টা কেউ করেছে যে ধরেন যে অভিবাসন কস্ট আমাদের দেশে, যে বিদেশে যাবে আজকে মালয়েশিয়া বা সৌদি আরব যেখানে আমাদের মেজর মার্কেট, তো সেখানে কিন্তু আমরা দেখেছি যে মালয়েশিয়াতে ৭৮-৭৯ হাজার টাকা একটা খরচ একবার সেট করেছিল আগের সরকার, তো সেগুলো কোনো কিছু ফলো হয়নি। আপনি সৌদি আরবে ৮-১০-১২ লাখ টাকা খরচ করে বাংলাদেশিরা যায় এবং সেখানে দেখা যায় যে আসলে সে ভিসাতে যাচ্ছে, গিয়ে কাজও পাচ্ছে না। তো এই যে সেটা কিন্তু আমরা দেখেছি যে ইন্ডিয়ান বা পাকিস্তানি বা ইভেন নেপালিস, তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো এত বেশি দেখি না। বাংলাদেশের জন্য এই সমস্যাগুলো কেন এত বেশি বা খরচ কেন এত বেশি? এইটা আমি কিছুটা টেকনিক্যাল অ্যান্সার দিব, কিছু স্ট্রাকচারাল জায়গাটায় অ্যান্সারটা দিব। দেখেন, আপনি যেটা বলেছেন যে মালয়েশিয়া সরকারের যেটা হচ্ছে ৭০-৮০ হাজার, আপনি জানবেন আমি নেপাল গভর্নমেন্টের পক্ষে একটা কনসালটেন্সি করেছি, সেখানে কিন্তু কোনো টাকাই লাগায় নাই তাদের। এর কারণটা কেন জানেন? নেপালের গভর্নমেন্ট স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করেন। নেপালিরা গভর্নমেন্ট খুব কড়াকড়ি, তারা মাইগ্রেন্ট ওয়ার্কারকে সৌদি আরব বলেন আর মালয়েশিয়া পাঠানোর কথা বলেন। এটা কারণটা আছে, একটা হিস্ট্রি জানতে হবে। নেপালি গভর্নমেন্ট হচ্ছে কমিউনিস্ট গভর্নমেন্ট, তো তাদের লেবার রাইট, লেবার ইস্যু হচ্ছে তাদের পলিটিক্যাল এজেন্ডা। এই জন্য তারা কোনো ওয়ার্কারকে যদি কোনো অত্যাচারী হয় অথবা এক্সপ্লয়েটেড হয়, এটা নেপালের বিগ ইস্যু। তো যার কারণে নেপালের তার সব প্রায়োরিটি, যেহেতু তার একটা কমিউনিস্ট গভর্নমেন্ট তখন ছিল, তো সব প্রায়োরিটির ভিতরে লেবার রাইট, লেবার ওয়েলফেয়ার, এগুলোকে বেশি তারা ফোকাস করছে। যার কারণে তারা কিন্তু ডিল করতে পারছে আপনার মালয়েশিয়া এগুলার মিডল ইস্টের সাথে, যে আগে যেমন সৌদি আরবে তারা ফিমেল ওয়ার্কার নিতে চেয়েছিল নেপালিস থেকে, তো নেপালিস গভর্নমেন্ট তখন বলছিল যে আচ্ছা আমি দিব তোমার ওয়ার্কারকে, যদি তারা এখনও ব্যান করে রাখছে যে তুমি আমার এই লোকটা যেই বাড়িতে গিয়ে কাজ করবে, মানে সৌদি যে পরিবারের, সেই পরিবারের কয়জন সদস্য আছে এবং প্রত্যেকদের বায়োডাটা আমাকে দিতে হবে, নাহলে আমি কোনো করবো না। তো দেখেন তাদের মনিটরিং সিস্টেমটা দেখেন, তাই না, গভর্নমেন্ট লেভেলের। এখন এইটা আপনি আমার বাংলাদেশের কনটেক্সটে দেখেন, আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট হচ্ছে যে যখনই কোনো একটা ডিল আসে যে আচ্ছা আমার লোক নিব, আমরা হুমড়ি খায় পড়ে যান, আমরা শুধু কাগজটা দেন, সাইনটা করে দেই। কারণ আমাদের চিন্তার ভিতরে থাকে কোয়ান্টিটিভ, নট এ কোয়ালিটিভ। মানে যেই সরকারই আসুক, এটা আগামী সরকারের জন্য চ্যালেঞ্জ হবে, তাই না? যেমন এই সরকার কিন্তু বারবার কিন্তু বলার চেষ্টা করছে আমাদের আমলে এতটুকু রেমিটেন্স
আসছে। তা আমরা তো যে মনে করেন সিম্বলিক অ্যাপ্রোচ ওয়ার্ড নিয়ে আমরা কাজ করি, যেহেতু আমাদের সোশ্যালজি ব্যাকগ্রাউন্ড। তা আমি তখন সবসময় প্রশ্ন করতাম, এই সরকার কেন আগে সরকারের মতো আমার আমলে এত লোক পাঠানো হয়েছে, আমার আমলে এত রেমিটেন্স, তার তো কোয়ান্টিটি যাওয়ার কথা ছিল না, সে তো পলিটিক্যাল গভর্নমেন্ট না, অথবা সে তো ক্ষমতায় থাকতে চায় না যে মানুষ জনগণকে আপনার ইমপ্রেস করতে হবে। তার তো করার কথা ছিল কোয়ালিটির জায়গাগুলো, যে আমার লোকগুলো এক্সপ্লয়েটেড হচ্ছে কিনা, আমার লোকগুলো তার রাইট অ্যান্সার হচ্ছে কিনা, আমার রেমিটেন্সটা মানে মানে আসুক আরো কতটুকু কোয়ালিটি হলো, চেঞ্জ হলো, তাই না? তার মানে কি আমাদের মেন্টালি জায়গাগুলো কিন্তু প্রবলেম আছে, রাইট? এটা একটা কমন একটা স্ট্রাকচারাল প্রবলেম। অ্যান্ড আরও স্ট্রাকচারাল প্রবলেম আছে। আপনি দেখেন, আপনারা দেখতে পাবেন সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের জায়গাটা, ডিমান্ড কতটুকু, আমাদের কিন্তু অল্প মার্কেট, রাইট, কিন্তু আমাদের সাপ্লাই হিউজ। প্রতি বছর আপনার 30 লক্ষ লোক, প্রায় 25 থেকে 30 লক্ষ জব মার্কেটে ঢুকে, নতুন জব মার্কেটে। আমরা কয়জন মানুষকে আমরা জব ইমপ্লয়মেন্ট করতে পারি? আমরা তো বাংলাদেশে ইন্টারনালি 10 লাখ আমাদের প্রতি বছর 10 লাখ যাচ্ছে বিদেশে, রাইট? অ্যাটলিস্ট আনএমপ্লয়মেন্ট কিছুটাও এখানে কিন্তু সেভ করতেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যদি লোকাল পর্যায়ে যদি এমপ্লয়মেন্ট জেনারেট না করতে পারেন, তার সাপ্লাই যখন বেশি থাকবে, তখন ডিমান্ড সাইডে যারা থাকবে তারা তখন তো বলবেই যে আমি টাকা বাড়াই দিই। হ্যাঁ, অনেকেই বলে যে এই কারণেই খরচটা বেশি, মানে এটা মানে শুধু এইটাই একমাত্র কারণ না, রাইট? কারণ এখন আমি মনে করেন ব্যবসা করতে আসছি, এখন আমি ভাবছি যে ঠিক আছে ভাই 20,000 টাকা বেশি নিব না। আপনি ভাই ফ্রি মার্কেট ইকোনমিতে আছেন, নিউ লিবারাল কনসেপ্ট আপনার দেশ চলতেছে। এখন আপনি যখন দেখতেছেন যে 20 জন খাড়ায় গেছে, সে বলতেছে যে ভাই আমি 4 লাখ দিব, আমি 5 লাখ দিব, তখন আপনি কি আপনি এখানে ব্যবসা করতে আসছেন, তা আপনি তো যে বিষয় তার কাছেই তো যাবেন। তাহলে আমার কাজটা কি? তাহলে আমার যেহেতু আমি লোকাল এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারতেছি না, যেখানে আমার স্ট্রাকচারের জায়গাটায় প্রবলেম, আমি মনিটরিং সিস্টেম করতে পারতেছি না, তাই না? আবার আমাদের ভিতরে একটা মেন্টালিটি আছে, যেহেতু আমাদের প্রায় 70% লোক, 70% যা হচ্ছে মিডিল ইস্টে, এরা আমাদের মুসলিম ভাই, আমাদের ভ্রাতৃত্ব ভাই, ওদিকে আবার মালয়েশিয়া। তা আমাদের সরকারে যারা ডিল করতে, যে আমরা তো সেই 90-70 দেখতেছি, তখন একটা ব্যাকফুটে থাকে আলোচনার ক্ষেত্রে, প্রচণ্ড ভয় পায় না, তাদেরকে রাগানো যাবে না, তাহলে তারা বন্ধ করে দিবে, তারা আমাদেরকে আর লোক নেওয়া বন্ধ করে দিবে, তারা তো আমাদের ভাই, মুসলিম ভাই। তো এইগুলো করতে করতে সৌদিরা বলেন আর আরব বিশ্ব বলেন, এরা না এই পলিটিক্সটা বুঝে গেছে। এই জন্য তারা করে কি, ইচ্ছা মতো করে অনেক কন্ডিশন তখন আমাদেরকে দিয়ে দেয়। আর এইটা যেহেতু জেনারেশন ওয়াইজ এই মেন্টালিটি ডেভেলপ করছে, তাহলে নতুন গভর্নমেন্ট বলেন, পুরনো এই গভর্নমেন্টকেও দেখলাম, আর নতুন গভর্নমেন্ট বলেন, সে তো ওই জায়গায় তো বলতে পারবে না যে ভাই আমাকে মাইগ্রেশন কস্ট কমান, আপনার সাইডেও কিন্তু দুর্নীতি হয়, লেয়ার তো আর এই সাইডে বাড়ে না, লেয়ার ওই সাইডেও আছে, প্রতিটা লেয়ারই আপনার টাকা বাড়ে, তো তোমার সাইডে কমাও। তো সেই সাহস তো নাই। কিন্তু আমরা শুনেছি এটা, যে ধরেন যে ইন্ডিয়ান গভর্নমেন্ট বা তাদের যে এম্বাসিগুলো থাকে এই বিভিন্ন দেশে, তারা কিন্তু আসলে তাদের দেশের ওয়ার্কাররা এভাবে এক্সপ্লয়েট হয় কিনা বা বিভিন্নভাবে প্রতারিত হয় কিনা, তারা কিন্তু এগুলো নিয়ে, বা ওয়েজ অনেক কম দেয় কিনা, এগুলো নিয়ে নাকি তারা কাজ করে। এই যে নেপালেরটা তো আপনি বললেন, তো বাংলাদেশে আসলে এটা কেন করে না? এখানে তো সবাই, বাংলাদেশের এম্বাসিগুলোও আছে বিদেশে। এটা একটা জিনিস হচ্ছে কি, আপনার আমি আপনাকে বলি, ইন্ডিয়ানরা দীর্ঘদিন কিন্তু আপনার কিন্তু এই মিডল ইস্টে লোক পাঠানো কিন্তু খুব কম দিয়েছে, এরা একমাত্র স্কিল ওয়ার্কারগুলো যায়। এর কারণটা হচ্ছে তারা হিসাব করে দেখলো যে মিডল ইস্টে গেলে তাদের যে উন্নতি, যে মানে আয় যেটা হয়, ইন্ডিয়ান লোকাল ইকোনমি তার থেকে আরো বেশি আয় হয়। তা মাইগ্রেশন এটা হলো, এটাকে বলা হয় নিউ ক্লাসিক্যাল ইকোনমিক থিওরি। নিউ ক্লাসিক্যাল ইকোনমিক থিওরি হচ্ছে একজন ব্যক্তি সে চিন্তা করে, প্রবাবল চিন্তা করে যে আমি এখন যে কামাচ্ছি এখানে, আর সম্ভাব্য যদি আমি যে জায়গায় যাব, ওই জায়গায় যদি আমি কতটুকু টাকা আমার ইনকাম হতে পারে সেটা ক্যালকুলেট করে। তো ক্যালকুলেটের পরে সে যদি দেখে যে না, আমার বর্তমান প্লেস থেকে ওইখানে আমার মানে টাকাটা বাড়বে, তখন সে মাইগ্রেশন করে। এটা হচ্ছে নিউ ক্লাসিক্যাল ইকোনমিক থিওরি। তো নিউ ক্লাসিক্যাল ইকোনমিক থিওরিতে একটা ব্যক্তি যখন সে চিন্তা করতেছে আমার ইন্ডিয়াতে আমার মার্কেট হাই, মানে আমার ইনকাম হাই হতে যায়, এটা তো বাংলাদেশে হতে পারে। আপনি ধরেন যে সৌদি আরবে বা মালয়েশিয়াতে আমরা যেটা শুনেছি যে ইভেন 20-25,000 টাকায় কাজ করে বা 15,000 টাকায় কাজ করে। তো আপনি ধরেন যে ঢাকাতে এই যে যারা এখন ব্যাটারি রিক্সা চালায়, তারা দিনে 800, 1000, 1200 টাকা আর্ন করে। তো ওই থিওরিতে তো বাংলাদেশেও ধরেন যে সে 10 লাখ টাকা দিয়ে সৌদি আরবে না গিয়ে এখানেও তো সে, এটাকে আমরা বলি একটা পিয়ার প্রেশার, এটা একটা থিওরি। তো পিয়ার প্রেশার থিওরিটা হচ্ছে কি জানেন, তার মাইগ্রেশনের কোনো ইচ্ছা নাই। যেন আপনি ইদানিং দেখবেন যে ফেসবুক, টিকটকে খুব বেশি আমরা এটাকে বলতেছি ডিজিটাল ক্রাইম বলতেছি, মানে এটা নিয়ে আমরা খুব চিন্তিত, আমরা কাজ করতেছি। এটা যে পিচ্ছি ছেলে ইটালিতে গেছে গা, মানে আপনার ভাবে কি বলে আপনার এই যে অবৈধভাবে আমি নিজে সাক্ষাৎকার নিয়েছি, এরকম প্রায় 100 জনের করে। হ্যাঁ, এখন তারা গিয়ে তার টিকটক করে বলতেছে
রিস্ক যদি না নিতে পারেন তাহলে ভাই এই ইটালিতে পা দিবেন না। এখন এই টিকটকটা মনে করেন আপনার গ্রামের, মনে করেন মাদারীপুরের কোন একটা প্রত্যন্ত গ্রামের পাবলিক দেখতেছে, তার পরিবার দেখতেছে জিনিসটা, তার যখন কোনো মাথা কোনো প্ল্যানই নাই তার মাইগ্রেশন করা, তখন তাকে বলতে চাই দেখ বেটা এই পিচ্ছি ছেলে গেছে গা, তুই বেটা এখনো বসে রইছিস, তখন তার ভিতরে কিনা এই যে ঠিক আছে তাহলে আমারও যাইতে হবে, আমারও ইয়ে করতে হবে, এই যে পিয়ার প্রেশার যে কনটেক্সটটা, এইটা মানুষকে কিন্তু মাইগ্রেশনে কিন্তু প্রলুব্ধ করে। আর ইন্ডিয়ানদের নেপালি ক্ষেত্রে হচ্ছে তারা কিন্তু কম্পারেটিভলি হলে তারা কিন্তু অনেক শিক্ষিত। ইন্ডিয়ান যে মাইগ্রেশন প্রসেস এটা পুরোটা হচ্ছে ডিজিটাল প্রসেসে হয়। যেমন আপনাকে বলি, ওদের চুক্তি আছে যে G2G পদ্ধতিতে তারা নিবে অথবা B2B পদ্ধতিতে তারা নিবে। এখন মনে করেন সৌদি আরবের কোম্পানি তারা কিন্তু যখন ইন্ডিয়ান কোম্পানিতে যখন খুঁজে যে আমি লোক নিব, তারা তখন করে একটা সফটওয়্যারে ঢুকে, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না ইন্ডিয়ান সফটওয়্যার, যেখানের ভিতরে আপনার র্যাঙ্কিংটা দেওয়া আছে যে কোন রিক্রুটিং এজেন্সি কোনটা, এই র্যাঙ্কিংয়ের সফটওয়্যারটা আবার নির্ভর করে পয়েন্টের উপর বেস করে। যেমন আমাদের এই বিশ্ববিদ্যালয়কে কোন র্যাঙ্কিংয়ের, এটা একটা হিসাব হয় না যে গবেষণা, পাবলিকেশন, এই যে সব কিছু, সেরকমভাবে একটা র্যাঙ্কিং সিস্টেম, যেটা আমরা অনেক দিন ধরে গত সরকারকেও বলেছি, এই সরকারকেও বলেছি যে আপনারা রিক্রুটিং এজেন্টদেরকে তাদেরকে যদি একটা মানে অ্যাকাউন্টেবিলিটি আনতে হয়, অনেকগুলো ডেভেলপমেন্ট, একটা ডেভেলপ হচ্ছে তাদের র্যাঙ্কিং সিস্টেম করেন, রাইট, যে সবচেয়ে সে লোক পাঠাবে, যে শুধু ম্যানেজ করতে পারবে তার এই র্যাঙ্কিং সফটওয়্যার অটোমেটিক ওয়েতে সব কিছু চলবে। তো এইটা আপনার ফলো করে আপনার ইন্ডিয়ানরা, তো যার কারণে লেয়ারটা কিন্তু কমে যাচ্ছে, রাইট। এখন মনে করেন যে আমি কাতারে গিয়েছিলাম, কাতারে তখন ওয়েট করছিলাম আপনার এয়ারপোর্টে, তখন দেখতেছিলাম যে আপনি দেখবেন এয়ারপোর্টে দেখবেন যে চকলেট মকলেট যেগুলো বিক্রি করে বেশিরভাগ কিন্তু আপনার দেখবেন যে আপনার ফিলিপিনো না, আরেকটা হচ্ছে যে আপনার আফ্রিকানরা বেশি তা আমি গিয়ে আফ্রিকানদের সাথে যোগাযোগ করছি, আমি একজনকে দুইজন শুধু বাংলাদেশি পাইছি, আর বাকিগুলো দেখলাম যে বাঙালিগুলো যারা ক্লিনার টিনার লো স্কেলের কাজগুলো করতেছে, তাই না। আমি তখন ওকে জিজ্ঞাসা করলাম আপনার আফ্রিকানদেরকে, তোমরা কিভাবে চান্স পাইছো, এখানে আসছো কিভাবে তোমরা এমন এমন দেশের থেকে? ওই কেন কাতার job.com অ্যাপ্লাই করছি, dubai.com এগুলো আছে, এগুলো থেকে নিজে সিভি করছি, ফালাইছি, তারা টেলিফোন করছে, ইন্টারভিউ নিছে, হয়ে গেছে, এসে বসছি। তাহলে দেখেন দালালের লেয়ার কিন্তু নাই। মাইগ্রেশন কষ্ট অনেকগুলো কারণে, একটা হচ্ছে দালালের কারণে। তাহলে আপনি যদি আপনি স্ট্রাকচার জায়গায় যেগুলো চেঞ্জ না করেন, মানে আপনার কোম্পানি, যেমন আমি একটা কথা বলি, একটা ঘটনা বলি আপনাকে, কাতারে ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে আমাকে একটা গভর্নমেন্ট অফিসের এক বিশেষ কারণে অন্য ডিপার্টমেন্টে পড়লাম, আমাকে ডাকছে যে জালাল একটা গ্রুপ আসতেছে বাইরে থেকে, আপনি একটু থাকলে একটু ভালো হয়। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আপনার এখানে যাবো। তো গেলাম, গিয়ে দেখি যে একটা রিক্রুটিং এজেন্ট ওনার পাশে বসে আছে, এবং উনি কিছু ফ্রান্সের এক লোক আসছে, ফ্রান্স থেকে, তারা সবাই ফ্রান্সের নাগরিক, তারা আসছে, তারা এসে ওই সচিবের সাথে কথাবার্তা বলতেছে, কিন্তু সচিব কিন্তু প্রবাসী মন্ত্রণালয়ের সচিব না, সে অন্য মন্ত্রণালয়ের সচিব। তা এখন কথাবার্তা বলতে তখন বলতেছে যে উনি দেখলাম যে এই রিক্রুটিং এজেন্সির পক্ষ হয়ে মানে বলতেছে যে এই রিক্রুটিং এজেন্সি ভালো লোক নিতে হবে, কি এই লোকগুলো আসছে যে বাংলাদেশ থেকে তারা শেফ নিবে, যেহেতু কাতারে ওয়ার্ল্ড কাপ হবে, এই শেফগুলো তাদের দরকার হবে, এই জন্য। তাহলে এখন ওই রিক্রুটিং এজেন্ট এই টিমটাকে নিয়ে আসছে ইয়ে করার জন্য। এখন ওই সচিব তখন বলতেছে যে একে যদি আপনি দেন, এ খুব কিন্তু ভালো লোক সাপ্লাই দিতে পারবে, এই যে সুশীল সমাজের একজন বসে আছে, তখন আমাকে পরিচয় করে দিল। তখন মানে আমি নিজে জানতাম না কি হতো, তখন আমি বলতেছিলাম যে না, আপনারা এখান থেকেও নিতে পারেন, কিন্তু আমাদের তখন একটা খেয়াল করে দেখেন, আওয়ামী লীগ শেখ হাসিনার আমলে কিন্তু একটা ডাটা হয়েছিল যে মালয়েশিয়ার 17 লক্ষ লোক কিন্তু ওই ডাটা এন্ট্রি করেছিল, খেলা ছিল আপনার যাই না, লাইন ধরে কিন্তু ওই ডাটাতে দিয়েছিল। তখন আমি বলছিলাম যে আপনার 17 লাখ একটা আমাদের একটা ডাটা আছে, তুমি ওইখানে দেখতে পারো। দেখলাম যে সচিব তখন বাংলায় আমাকে বলছে জালাল এই ইনফরমেশনটা আপনার দেওয়ার দরকার নাই। তাহলে আপনার মানে দালাল বলেন যাই বলেন, আপনি লেয়ারগুলোকে একটু বোঝার চেষ্টা করেন, মানে এর সাথে সিস্টেমটাই জড়িত। এখন আমার যদি অনলাইন ডাটা থাকতো, তাই না, এখন সে তো যে এমপ্লয়, সে ডাইরেক্ট তো এমপ্লয়ের সাথে যোগাযোগ করবে। তা আমি এই সিস্টেমটা ডেভেলপ করলাম না, আমার গ্রামের ছেলেমেয়েরা তারা টিকটক করতেছে, তারা মোবাইল চালাতে পারছে, এখন তাদেরকে যদি বলা হয় যে না তারা এগুলো বুঝবে না, কেমনে অ্যাপ্লিকেশন ইয়ে করতে, আমি এটা মানতে রাজি না, আমি এটা কোনো মতো মানতে যাই। আপনার দরকারটা হচ্ছে এমপ্লয়ের সাথে এমপ্লয় ডাইরেক্ট কানেকশন থেকে, যে করে ইন্ডিয়া করতেছে, আপনার নেপাল করতেছে, তারা আফ্রিকার মতো দেশ যারা আমাদের থেকে অনেক পিছনে, তারা পর্যন্ত ডাইরেক্ট জব ইন্টারভিউতে চাকরি পেয়ে যাচ্ছে, তাহলে আমাদের ছেলে কেন হবে না? আপনি জব প্রোফাইল তৈরি করেন। এটা কি আমাদের দেশের ধরেন যে অদক্ষতা বা অসততা বা ধরেন মানে দায়ীকে অন্য সবাই পাচ্ছে, আমরা দেখলাম কি, আপনার যেটা 96 থেকে কাজ করি, দেখলাম যে গভর্নমেন্টই চেঞ্জ হোক, এই রিক্রুটিং এজেন্টস এই একটা গ্রুপ, তারা না মানে ম্যানেজ করে ফেলে সবকিছু, রাইট। মানে এরা এত শক্তিশালী হয়ে যায়, একটা পার্টি তো চালাইতে গেলে পয়সা তো লাগে, বুঝে নি, আর এটা হচ্ছে তো কাঁচা পয়সা। আপনি একটা লোককে পাঠাইলে আপনার কি খরচ, আপনার সে তো কোনো অফিস আছে না, কিছু আছে, তার কোনো ট্রেনিং দেওয়া লাগতেছে না, কিছু দেওয়া লাগতেছে না, বাস সে শুধু নাম দিয়ে দিচ্ছে, বাস তার এখানে আপনার 2 লাখ টাকা করে। মালয়েশিয়া যখন 3 লাখ 4 লাখ টাকা ছিল, 2 লাখ টাকা হিসাব করে দিয়েছি, 2 লাখ টাকা। ইভেন কি আপনার মালয়েশিয়া যে লাস্ট যে নিল
আমাদের কাছে একটা হিসাব আছে $1 বিলিয়ন বলে 12,000 কোটি টাকা বলে ব্যবসা হয়েছে। হ্যাঁ সেটা একটা রিপোর্ট হয়েছে পত্রিকায়। যেন আপনার লাস্টে তাজিকিস্তান না তুর্কমেনিস্তান থেকে একটা গ্রুপ আসছিল বাংলাদেশ থেকে লোক নেওয়ার জন্য এই গত গভর্নমেন্টের শেষ সময়ে। তা আইসার পেপারে দেখি যে সে মিটিং করতেছে আপনার সালমান এফ রহমানের সাথে। সালমান এফ রহমান তো প্রবাসী মন্ত্রণালয়ের কেউ না, সেটা মিটিং করবে প্রবাসী মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে। তাহলে আপনি দেখেন যে এই যে হিউম্যান যে মানে একটা পাঠাইতে পারলে কোটি কোটি টাকা এইটা, তাই না? সে কোথায় গিয়ে মরলো না বনে জঙ্গলে গেল না ইয়াতে বলে তাতে যায় আসে না। তো এই যে এই গ্রুপটা সবসময় না এগুলা যেই গভর্নমেন্টের সামনের গভর্নমেন্ট এটার জন্য চ্যালেঞ্জ। যে দেখবেন যে আমি দেখলাম যে যখন এই গভর্নমেন্ট প্রিভিয়াস গভর্নমেন্ট ফল করলো, নতুন গভর্নমেন্ট দেখলাম যে কয়জন রিক্রুটিং এজেন্সি যারা কিন্তু এইসব 2 নম্বরের সাথে যুক্ত, দেখলাম কি সুন্দর এখন সামনে এসে তারা মাইগ্রেশন নিয়ে আলোচনা করতেছে। মানে দে নো হাউ টু অ্যাডাপ্ট দ্য নিউ এনভায়রনমেন্ট। এখন এটাই হবে পরে গভর্নমেন্টের চ্যালেঞ্জে যে এইসব বাটপাট টাইপের লোকগুলোকে নিয়ে কি মাইগ্রেশন সেক্টরকে আপনি আসলেই আগাইতে চান কি না। নাইলে আপনার মাইগ্রেশন কস্ট কমবেও না, ওই ইন্ডিয়ানরা তারা সার্ভিস দিতে পারবে। এই কারণে ওদের যে ডিপ্লয়মেন্ট এমবেসিগুলোতে যে ডিপ্লয়মেন্ট যে তাদের থাকে এবং তারা এতটা প্রম্পট, এবং ইন্ডিয়ানদের এমবেসির লোকগুলো আমি সৌদি আরবের কথা বলছি, ওকে উই ফিল ইনসাল্ট ইফ উই সি দ্যাট আওয়ার ওয়ার্কার বিন হিউমিলেটেড বাই দ্য এনি সৌদি সিটিজেন। তারা অপমান ফিল করেন। আর লেবার তো বিগ ইস্যু ফর দ্য নেপাল, আর শ্রীলঙ্কাটা তো অনেক শিক্ষিত, রাইট? ওরা তো ওই লেভেলের কাজে যায় না। এখন আমার সৌদি আরবে মনে করেন আমার একটা কেউ বলে 17 লাখ, কিন্তু আমাদের হিসাবে আছে শুধু সৌদি আরবে 27 লাখ আপনাদের ওয়ার্কার আছে বাংলাদেশ ডকুমেন্টেড আনডকুমেন্টেড সব মিলায়। আপনারা এমবেসির কয়টা লোক দিয়ে রাখছেন? সে সার্ভিসটা দিবে কি? আপনি জানেন এটা হিউম্যান ম্যানেজ করা ইজ টু ডিফিকাল্ট, রাইট? লেবার একটা চিট দিয়ে রাখছে মনে করেন 4-5 জন, একটা 4-5 জনকে 27 লক্ষ লোককে ম্যানেজ করা যায়? তার পক্ষে সম্ভব যে কোথায় কিভাবে কে মানে আপনার প্রবলেমে পড়ছে গিয়ে একটু খোঁজ নিয়ে আসি? কিন্তু আমাদের কি ধরেন যে ওকে 4-5 জন 27 লক্ষ লোককে না পারুক, 7 লাখ লোককে দেখ, কিন্তু সেই সার্ভিসটা দেওয়ার কি মানসিকতা? এইটা হচ্ছে কি জানেন, আমি আপনাকে বলি এগেন স্ট্রাকচারাল প্রবলেম। এই লেবারটা চেক করা হয় যারা বেশি সবাই অ্যাডমিন ক্যাডারের। আচ্ছা, অ্যাডমিন ক্যাডারের মনে করেন কেউ ম্যাজিস্ট্রেট ছিল, কেউ ছিল, তাদেরকে দেওয়া যায়। অথচ প্রবাসী মন্ত্রণালয় একটা, আর প্রবাসীদের তার নিজস্ব ডিপার্টমেন্ট আছে, যেমন বিএমইটি, ওয়েসেল, ওয়েজ অ্যান্ড ওয়েলফেয়ার বোর্ড, তারপর প্রবাসী ব্যাংক, এরকম 4টা আছে। তারা যারা রিক্রুট হয় তারা রিয়েল হচ্ছে আপনার মাইগ্রেশন সেক্টরের জন্য তারা রিক্রুট হয়। তা তাদের ম্যানেজ করার যতটুকু দক্ষতা আছে, একজন অ্যাডমিন ক্যাডারকে যখন আনা হয় আপনার লেবারকে, তার পক্ষে কি সেটা সম্ভব? তাহলে আপনার লেবারটা হচ্ছে কার হওয়ার কথা? লেবারটা যে হওয়ার কথা কিন্তু বিএমইটি, ওয়েসেল, ওয়েজ অ্যান্ড ওয়েলফেয়ার এদের কেনা, বিকজ দে আর ইউজ টু নো ইট, তাই তাদের জবই হয়েছে এইটার কাজ। একটা বিশেষায়িত ডিপার্টমেন্ট, আরেকটা হচ্ছে মন্ত্রণালয়। আপনি কম্বাইন করতে পারেন, আপনি করতে পারেন 1-2-3 মানে স্টুডেন্টের জন্য 1:3, মানে একজন থাকবে আমলা আর বাকি 3 জন। এখন আমলারা মনে করে যে না আমরা তো ম্যাজিস্ট্রেট ছিলাম, আমরা এগুলা ইউনো ছিলাম, আমাদের এগুলা মাঠ পর্যায়ের অভিজ্ঞতা আছে। না, মাইগ্রেশন ইজ এ কমপ্লেক্স সেক্টর। এইটা এই প্রতিদিন যে গালিগালাজ খায় যে যারা বিশেষায়িত ডিপার্টমেন্টে যারা আছে, আপনি যান না ডেমোতে যান, ডিস্ট্রিক্টে এমপ্লয়মেন্ট ম্যানেজার, এটা তো প্রবাসী মন্ত্রণালয়ের ইয়া, যেই পরিমাণ গালিগালাজ খাইতে হয় তাদের যে ইউজ টু হওয়া মানে হ্যান্ডেল করার, এটার অভিজ্ঞতা দিয়ে তো আপনার অথচ অভিজ্ঞতা অ্যাডমিন ক্যাডারের লোকের তো আর সেটা নাই। এখন এটাও তো স্ট্রাকচারাল প্রবলেম। এটা এখন কিভাবে এগুলো হচ্ছে চ্যালেঞ্জের জায়গা, এগুলো থেকে ক্ষমতা তো ছাড়তে চায় না। এর পাশাপাশি আমরা দেখি যে বাংলাদেশ থেকে যারা বিদেশে যায় এই স্পেশালি ওয়ার্কার লেভেলে কাজ করার জন্য, তারা আসলে অদক্ষ বা খুব স্বল্প দক্ষ, যেটা আমরা দেখি যে ইভেন ভাষাও জানে না। কিন্তু ইভেন ইন্ডিয়ানরা যারা মিডল ইস্টে কাজ করতে যায়, সেটা দুবাই বা সৌদি আরব, কুয়েত, যেখানেই যাক, তারা কিন্তু ভাষাটা শিখে যায়, যেটা আমরা শুনেছি। কিন্তু আমরা মুসলিম হওয়া সত্ত্বেও আমরা এই ভাষাটা শিখি না, বা আমাদের ধরেন যে কোনো দক্ষতাই নাই। কিন্তু আমাদের অনেক ট্রেনিং সেন্টার আছে, সরকারেরই 100টার উপরে ট্রেনিং সেন্টার আছে। তো প্রাইভেট সেক্টরও এগুলো নিয়ে টুকটাক কাজ করছে, কিন্তু প্রাইভেট সেক্টরে যারা এই বিজনেসের সাথে জড়িত, তারা আসলে এই বিষয়ে কি যথেষ্ট করছে কি না এটা একটা। কিন্তু আমরা আসলে দক্ষ লোক পাঠাতে পারি না কেন? পাঠাতে পারলে ইনকামটা তো অনেক বেড়ে যায়। এই বিষয়ে আপনার কি মনে হয়? এটা কালচারাল প্রবলেম। কালচারাল প্রবলেম কি দেখেন, আমাদের মনে করেন স্বল্প আয়ের মানুষ বলেন থেকে শুরু করে, অথবা গরিব শ্রেণী থেকে ধরেন, স্বল্প আয়ের মানুষ বলেন এবং বড় লোক বলেন, যাই বলেন, সবার উদ্দেশ্য কি থাকে? মনে করেন একটা গরিব মানুষের তার ছেলেমেয়ের উদ্দেশ্য থাকে যে ভাই আমি টাকা পয়সা করতেছি, আমার ছেলেমেয়ে যেন অনার্স এবং মাস্টার্স করুক, তাই না?
ওই গরিব মানুষটা অথবা বড় লোক আপাতত বাদ দেন, ওই গরিব মানুষটা সে কোনোদিনও তার সন্তানকে স্কিল সেন্টারে পাঠাবে না, এটাকে সে ইজ্জত মনে করে না। আচ্ছা, এটা তার- মানসিকতার ব্যাপার। মানুষ এটা তার সেটা। অথচ আমরা নিজে যখন ইংল্যান্ড অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছি, আমেরিকায় পড়াশোনা করেছি, আমাদেরকে তখন এসে তখন এই যে ইলেকট্রিক মানে হিটার নষ্ট হয়ে যেত, প্লাম্বিংয়ের যে সমস্যা তখন আসতো, আইসে তারা আমাদেরকে ঠ্যাস মেরে কথা বলতো যে তুমি যে এখানে কী করো তোমরা? তখন পড়াশোনা করি, পিএইচডি করতেছি, হ্যান ত্যান। কয় টাকা বেতন পাইবা পড়াশোনা করার পরে? কই কি আমরা গেলে টিচিং যদি হই এখানে হয়তো $3-4,000, কই কি তুমি জানো যে আমার মাসের ইনকাম কত? আমি 17 দিনে কাজ করে আমি $7,000-8,000 কামাই। শুধু একটা ঠিক করে দিয়ে গেল 5 মিনিটের 100 পাউন্ড। আমার ইংল্যান্ডে আমি গত 2022-এ গিয়েছিলাম, হিটারে কোন জায়গায় না বেসিনের আটকে গিয়েছিল পানি, সে এসে কী করলো জানি, মোট 4 কি 5 মিনিট লাগছে, আমার তাকে 100 পাউন্ড দিতে হয়েছে। রাইট? তাহলে এই যে স্কিল ওয়ার্কার আমাদের এখন হয়েছে কি, সবার ভিতরে একটা মেন্টালিটি হচ্ছে অনার্স এবং মাস্টার্স করতে হবে আমাকে। কিন্তু অনার্স মাস্টার্স আমরা কয় টাকা বেতন পাবেন? 25,000, 30,000, 50,000 টাকা। চাকরি তো পাই না, তাই না? সে কি অথচ জানে? আপনি যদি এই ব্রিলিয়ান্ট পোলাপাইনগুলা যদি স্কিল ট্রেনিং সেন্টারে যাইতো, রাইট, স্কিল সার্টিফিকেটগুলো যেটা আমাদের টেকনিক্যাল এডুকেশনে যে সার্টিফিকেটগুলো আছে সেইগুলো যদি নিতে করতো, তাহলে তাকে কি যেই পরিমাণ রেসপেক্টেবল যে জবগুলো পাইতো বিদেশে, সে প্লাম্বার ইলেকট্রিশিয়ান বাদ দেন, নার্সিং সেক্টরে বলেন সে পাইতো। এইটা দিয়ে তো সে তো আমাদের হিসাবে সে যদি 20 দিনও চাকরি করে 7 থেকে 8 লাখ টাকা নিজের চোখে দেখে আসছি। তো এই মানসিকতা চেঞ্জ করার জন্য আসলে কি করতে হবে, কার করতে হবে? এটা শুনেন, এটার জন্য একটা কালচারাল রেগুলেশন দরকার। এই কালচারাল রেগুলেশন আমরা সবসময় বলেছি কোনো একটা সম্ভব না। আপনি দেখেন হুমায়ুন আহমেদের নাটকগুলো খেয়াল করেন, সে প্রতিটা নাটকের ভিতরে সে একটা মেসেজ দিত। আপনি খেয়াল আছে বহুবি নাটকের ভিতরে হুমায়ুন আহমেদ সে যে কাদের যে একটা কাজের ছেলে, সে বলতেছে যে মামা আমার পেট খুব খারাপ, ওই যে মামা যে ছিল, মামা পেট খারাপ হয়ে গেছে আমার খুব। তখন ওই মামাটাকে উঠে এক কাজ কর, এক গ্লাস পানি নে, 1 মগ পানি নে, 3 ইঞ্চি লবণ নে, 1 মুঠ গুড় নে, খা, ঠিক হয়ে যাবো গা। কিছুক্ষণ পরে নাটকের কিছুক্ষণ পরে দেখাচ্ছে যে মামা পেট কিন্তু ঠিক হয়ে গেছে গা। তাহলে এই যে একটা নাটকের ভিতরে সে যে একটা ছোট্ট মেসেজ ছেড়ে দিছে। আরেকটা নাটক যে হঠাৎ একদিন একটা নাটকের ভিতরে বাচ্চারে শিখাচ্ছে তুমি কীভাবে রাস্তা পার হবার, ডান দিকে না বাম দিকে, তারপর তাকে চিড়িয়াখানা এখানে ছেড়ে দিচ্ছে, পরে বাসার সবাই তো টেনশন, পরে রাস্তা কী সুন্দরভাবে আসছে। তার মানে কি এই যে আগের যে আমাদের নাটক যেগুলো যে মাধ্যমে যে একটা শিখাতো আমাদের বুঝাতো, এটা যে একটা ইম্প্যাক্ট, হোয়ার ইজ আমার এই সেক্টরে আমাকে দেখান তো, মাইগ্রেশন সেক্টরকে কোনো নাটক বলেন, কোনো সিনেমা বলেন, কোনো কিছুতে কোনো আছে? অথবা এই যে একটা যে স্কিল যে আপনাকে পাঠাইতে হবে, এই মাইন্ডসেটটাকে চেঞ্জ করার জন্য তো আপনার নাটক, সংস্কৃতি সব কিছুকে ব্যবহার করতে হবে। এটা তো আপনি রাতারাতি পারবেন না। লিডটা তো সরকারকেই দিতে হবে। এখন সরকারকে চিন্তা করতে হবে, তাকে তো মাইক্রো লেভেলে চিন্তা করতে হবে জিনিসটা। এখন সরকারের যে আসে তার ওই মাইক্রো লেভেলে অতদূর পর্যন্ত যায় না। কারণ এটাই একটা সমস্যাটা হচ্ছে যে ওই যে সরকার প্রথম দিকে চাপে থাকে যে আমি ক্ষমতায় আসছি না, আমাকে যদি 10 লক্ষ লোক যদি না পাঠাইতে পারি, 30 লাখ যদি বিলিয়ন যে ডলার না আনতে পারি, তাহলে আমি পরে তো ভোট পাবো না। তা আমাদের বাংলাদেশের মানুষের মন মানসিকতা হচ্ছে যে আপনি কোন এমপিরে ভোট দিবেন, ওই যে এমপি ক্ষেতের ভিতরে রোড করে দিছে, দেখছেন কি কাম করছে, অন্তত ওই এমপি যদি ওখানে সুন্দর একটা যদি হাসপাতাল একটা যদি স্কুল করে দেয়, তাহলে জীবনে ভোট পাবে না। তো তার কাছে ডেভেলপমেন্টের কনসেপ্ট হচ্ছে ওইটা। তার মানে এটা যে একটা হলিস্টিক অ্যাপ্রোচ, একটা মাল্টি অ্যাপ্রোচের মাধ্যমে যে আগাতে হবে একটু সাহস করে, এটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জের জায়গা। যে আমরা এটা করবে কিনা, শাসকরা এটা করবে কিনা, এই চেঞ্জেস যেগুলো না হয়, তাহলে আমার এই দেখেন এতগুলো প্রাইভেট ইউনিভার্সিটি, আমি নিজেও প্রাইভেট ইউনিভার্সিটি, আমি মাঝে জিজ্ঞাসা করি কী করবেন এরপর, সায়েন্সের ওদের অনেক ভালো আছে, বিদেশি আপনি কয় টাকা কামাবেন, সব কিছু দিয়ে বাদ দিয়ে আপনি হয়তো বা 60-70 হাজার টাকা থাকবে, কিন্তু আপনি একটা স্কিল হয়ে যান, স্কিল ডেভেলপমেন্ট করে যান আপনি। আমি এমনও বলেছি ক্লাসের ভিতরে, দরকার হলে আমি অস্ট্রেলিয়াতে, আমি গল্পটা বলি, আমি অস্ট্রেলিয়াতে পিএইচডি করার সময় আমার সাথে রুমমেট ছিল একজন মালয়েশিয়ান ছেলে, মালয়েশিয়া তো জানি উন্নত, সেখান থেকে স্কলারশিপ নিয়ে আমার সাথে পিএইচডি করতেছিল। তো কয়েকদিন পরে দেখি যে তাকে খুঁজে পাই না, মানে মাস 4-5 মাস যাওয়ার পরে প্রায় থাকে না, রোমেও থাকে না। একদিন আমাদের যেটুকু আমরা একটু গ্রাম সাইডে থাকতাম, অনেক দূরে আমাদের একটু মার্কেটটা ছিল, একদিন মার্কেটে গিয়ে দেখি যে সে বসে বসে চুল কাটতেছে। তো পরে এসে তারা ধরলাম যে তুই চুল কাটতেছিস কি লিগে? কয় কি এই 3-4 মাসে আমি অস্ট্রেলিয়ার ট্যাফের থেকে আমি এই সার্টিফিকেট নিয়ে নিয়েছি, কেন চুল কাটা, আমি আগে থেকে একটু জানতাম, এই ট্যাফে পরীক্ষা সার্টিফিকেট নিয়ে এখন আমি এখানে কামাচ্ছি, সপ্তাহে শনি রবিবার দিন অফ ডেতে 2 দিন কাজ করি, আমি তখন স্কলারশিপ এক্সট্রা ইনকাম আসলো। রাইট? তো সে পিএইচডি করার পরেও, একটা উন্নত দেশে হওয়ার পরেও সে কি হলো, তার একটা স্কিল একটা সে দিয়ে সে চলে গেল। এটা তো আমাদের মানসিকতা আর ওদের মানসিকতা। আমিও নিজে আফসোস করলাম যে আমিও কেন চুল কাটা শিখে আসতে পারলাম না, কারণ আমরা তো নিয়মিত পরিবার থেকে উঠে আসা, তাই না? তা আমরা কেন চুল কাটা শিখলাম না, অথবা আমরা কেন একটা ড্রাইভিং ঠিক মতো শিখে আসলাম না, তো ওখানে উবার চালাইতে পারতাম।
তাহলে আমাদের তো অথবা মানে অত একটা ল্যাঙ্গুয়েজ জানার কথা, তাই না? একটা ইয়েটা সৌদি আরব কেন আপনার ইন্ডিয়ার ঠিক না কেন জানেন? কারণ তারা চায় ওয়ার্কারগুলো স্কিল। আমি গতকাল সৌদি রিপোর্ট করতাম, আমি সৌদি কি গভর্নমেন্ট আমাকে ইনভাইট করেছিল গত বছর, যে কোন কোন সেখানে অনেকগুলো ছিল, এবং তাদের সবার কথা হচ্ছে যে না ইন্ডিয়া তারা প্রিপেয়ার করে রাখে, আমরা কেন এত যুদ্ধ ঝামেলার ভিতরে যাব, আর তোমাদের ভিতরে এক ভিসা 10 জনের কাছে বিক্রি করে, তো এগুলো নিউজগুলো তো তারা পায় তো, রাইট? তারা এত এত ঝামেলা চায় না। আর এখন সৌদি আরবের ভিতরে স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম, যেটা বিবি বলা হয়, এটা এখন খুব কড়াকড়ি হয়ে গেছে, যার কারণে বাংলাদেশের যারাই অ্যাপ্লাই করে এই সার্টিফিকেট হতে, কারণ ওদের 2030-এ যে সৌদি যে প্রোগ্রাম ভিশন 2013, সেখানে কিন্তু বলা আছে যে এই এসবিপির মাধ্যমে তারা ছাড়া তারা কোনো ওয়ার্কার নেবে না। এক হচ্ছে তারা ফরেন ওয়ার্কার কমাবে, একইভাবে দুবাইও একই পলিসি, কাতারও একই পলিসি, এই জন্য আমাদের এইসব দেশগুলো এখন কম যাচ্ছে। এসবিপির মাধ্যমে তারা লোক নিয়োগ করবে, যার স্কিল নাই তারা দিতে হবে না, ল্যাঙ্গুয়েজ একটা স্কিল, এটাকে তারা করছে। এখন এসবিবিতে গিয়ে দেখতেছে, আমি সেটা রিপোর্টে গিয়ে আমি বললাম যে তোমরা বাংলাদেশের পারে না কেন, কি 10 থেকে 15% শুধু ওই যখন ওটা নাম যায় ওখানেই বাদ। কারণটা কি? তোমার সার্টিফিকেট ভুয়া। আচ্ছা আচ্ছা, মানে ফলস সার্টিফিকেট, ফলস সার্টিফিকেট। আমাদের ওয়ার্কার যারা যাচ্ছে তাদের বেশি হচ্ছে ফলস সার্টিফিকেট। তাহলে এটা ভেরিফাই করবে কে? আর আমাদের মানুষগুলো তো ভুল করবেই, এই জন্য তো রাষ্ট্র আছে, রাইট? একটা রাষ্ট্রের ভিতরে খুব শিক্ষিত মানুষ থাকবে, অল্প শিক্ষিত, কম বোঝা, তাড়াহুড়া প্রবণ থাকবে, কিন্তু রাষ্ট্রকে গুছায়, রাষ্ট্র কনসেপ্টটা এইভাবে করে ডেভেলপ করছে রুশো থেকে শুরু করে সবাই, যে রাষ্ট্র একটা সোশ্যাল কন্ট্রাক্টের মাধ্যমে রাষ্ট্রে যে থাকবে সেই সিস্টেমগুলো ডেভেলপ করবে, এটা তার তো দায়িত্ব। এখন যদি আমরা যদি ইজিভাবে যদি একটা সার্টিফিকেট পাওয়া যায়, সেই সার্টিফিকেট যদি সাবমিট করি, এখন পুরো ডিজিটালাইজ হয়ে যাচ্ছে সারা ওয়ার্ল্ড, তাহলে আমি কেমন পাবো? এই জন্য তারা লোক নিতে চায় না আমাদের কাছ থেকে, রাইট? এটা এই যে ফলস সার্টিফিকেট বা ফলস ডকুমেন্টেশনের কারণে অনেক ভিসা হয় না, সেটা আমরা দেখেছি রিপোর্টে। আচ্ছা ডক্টর জালাল, আপনার ধরা যে আমরা মালয়েশিয়া বা মিডল ইস্টের এই মার্কেট, এর উপরে এখনও আমাদের ফোকাস, কিন্তু আমরা জানি যে ইউরোপিয়ান দেশও ম্যান পাওয়ার চায়, জাপানে, কোরিয়াতে, এগুলোতে দেখি যে চায়। তো সেখানে আসলে বাংলাদেশের সম্ভাবনাটা কেমন আছে বলে আপনি মনে করেন? এটা খুব ডিফিকাল্ট, আমি আপনাকে বলি। এই গত বছর, আগামী 3 বছরে ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশের প্রায় 8 লক্ষ শ্রমিক নিবে আগামী 3 বছরে। আমি একটা কথা বলি, পরশুদিন আমাকে একজন পোল্যান্ডের একজন লোক আমার লিঙ্কডিনে, আমি যেটা কনসালটেন্সি করি তা আমার সমস্ত ওই জায়গা থেকে আসে, তো লিঙ্কডিনে আমাকে তখন মেসেজ দিয়েছে, জালাল একটা পলিশ লোক, একটা রিক্রুটিং এজেন্টের সে অ্যাডভাইজার, সে আমার সাথে বাংলাদেশে, সে ইন্ডিয়া, তারপর হচ্ছে নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশে ভিজিট করবে, যে আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, তোমার সাথে দেখা করতে চাই বাংলাদেশে যখন আসবে। ফাইন। তখন আমি তার প্রোফাইল টোফাইল থেকে বুঝলাম যে, আমি বলছি আমাকে একটা ধারণা দিয়েছে, আমরা আসলে পলিশ গভর্নমেন্ট প্রচুর স্কিল ওয়ার্কার নিবে, মানে আমি বুঝতে পারতেছি যে এটা গবেষক, টিচিং, এই পজিশনে তারা নিতে চায়, রাইট? তাদের হিউজ ডিমান্ড আছে, তাই না? এখন আমি না হয় যাব না, কিন্তু সুযোগ কিন্তু আছে, নাহলে আমার সাথে যোগাযোগ করতেছে কি কেন? তারপরে এই যে লিঙ্কডিনে যে একটা প্রোফাইল তৈরি করা যায়, আমি কি আমার ওয়ার্কারগুলো, আমি স্টুডেন্টকে বলি যে আপনারা জবের জন্য না, যে কোনো একটা ফরেন স্কিল যে অনলাইনে নেওয়া যায়, নিয়ে লিঙ্কডিনে প্রোফাইলটা সুন্দর করে রাখেন, সময় হলে আপনাদের সাথে যোগাযোগ করবে মানুষজন। তো এগুলো হচ্ছে গ্যাপ। এখন ইউরোপে আপনার 8 লক্ষ লোক দরকার, কোথায়? আপনার আইটি সেক্টরে, কনস্ট্রাকশন সেক্টরে, এখন যেটা এআই প্রযুক্তি আসছে, এআই প্রযুক্তি রিলেটেড, অটোমেশন রিলেটেড, এগ্রিকালচার সেক্টরে, কিন্তু এগ্রিকালচার তো বাংলাদেশটা অনেক উন্নত, রাইট? কিন্তু ওদের তো ওই এগ্রিকালচার দরকার না, ওদের ওই এগ্রিকালচার যেটা তারা মেশিন চালাইতে পারে, রাইট? আমাদের লোকদের এগুলো ট্রেনিং দিলে তো তারাও এগুলো করতে পারে। এবং ইউরোপিয়ান ইউনিয়ন তারা কিন্তু ইন্টারেস্ট বাংলাদেশে আইসা ট্রেনিং দেওয়ার। এখন আমাদের আসলে ইগো প্রবলেমটা কোথায় আমি জানি না। যেন আমি গভর্নমেন্টকে বলেছিলাম, এই গভর্নমেন্টের সাথে তো কোনো কথাই হয় নাই, তারা কখনো ডাকেও নাই, কোনো ইয়েও করে নাই, ওইটা নিয়ে আর বলবো না। প্রিভিয়াস গভর্নমেন্টে যখন সাথে কাজ করতেছিলাম তখন আমি বলছিলাম, আচ্ছা আমাদের বাংলাদেশ, জাপান, বাংলাদেশ, কোরিয়ান একটা ইনস্টিটিউট আছে, বাংলাদেশ, জার্মান একটা ইনস্টিটিউট আছে। আচ্ছা আপনার একটা জার্মানি হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে আপনার রিক্রুট করে ফরেন ওয়ার্কার, এবং তারা বিভিন্ন ইউরোপের দেশে তারা সাপ্লাই দেয়। 7-8 বছর আগে তারা ইন্ডিয়ার সাথে সে চুক্তি করছিল যে প্রতি বছর তারা 1 লক্ষ ইন্ডিয়ানকে লোক নিবে, তারা আইসায় নিজেরাই ট্রেনিং সেন্টার করছে। কোরিয়ানরা কি করছে, নেপালে পুরো ইনস্টিটিউট করে দিছে তারা, এবং তারা পুরো নেপালে অনার্স মাস্টার ডিগ্রি দেয়, এবং তাদেরকে স্কিল করে তারা কোরিয়াতে নিয়ে যাচ্ছে। জাপানও একইভাবে নেপালে যাচ্ছে। তা আমার কথা হচ্ছে যে আমার একটা ইনস্টিটিউট আমি একটা পাইলট প্রজেক্ট হিসেবে দেখি, জার্মানিকে এসে বলে যাচ্ছে আমার তো বাংলাদেশ, জার্মান যেটা আছে তোমরা এটা নিয়ে নাও, তোমাদের সিলেবাস দিয়ে চালাও, কোরিয়ানকে ইনভাইট করি, জাপানকে ইনভাইট করি, কোরিয়ান যেটা তোমরা আমরা দেখি না এটা রেজাল্টটা কি আসে। তারা রেডি তো আছে, কিন্তু এটা হয় না কেন? আই ডোন্ট নো।
এটা আমি দীর্ঘ 7-8 বছর ধরে বলেছি, আমরা একটা দেখি এইটার ওই সিলেবাসটা। আমার সিলেবাস তো স্ট্যান্ডার্ড না, আমি NDCS এর সাথে কাজ করছি, ন্যাশনাল ডেভেলপমেন্ট স্কিল অথরিটির সাথে কাজ করেছি। তা আমি তো মানে ওই সিলেবাসটাই, ওদের সিলেবাস ওদের সার্টিফিকেট বিএবিটি মানে না। আচ্ছা, NDCর আওতায় থাকার কথা সমস্ত স্কিল যারা সেন্টারগুলো প্রোভাইড করে থাকার থাকার কথা। কথা, কারণ দেখলাম যে কেউ কাকে মানে না, যে সবাই মনে করে যে আমরা বেস্ট। আর NDS এর যে সিলেবাসটা দেখলাম যে ওইটা তো ইউরোপিয়ানরাই মানে না। রাইট। ডক্টর জালাল, আমরা আলোচনার শেষের দিকে আমরা একটু যদি রিটার্নি মাইগ্রেন্ট বাংলাদেশে প্রতিদিন আসলে আমি ফিগারটা যদি ভুল না করি 350-400 লোক ফেরত আসতেছে গড়ে। তো এটা আসলে এই যে রিটার্নি, অনেকে আসলে একদম মানে পুরো খালি হাতে ফিরে আসে। এই যে যারা আসলে গিয়ে প্রতারিত হয়, অনেক সময় ডিপোর্টেড হয়। তো এই যে রিটার্নি মাইগ্রেন্ট নিয়েও কি আপনি দেখেছেন যে এদের জন্য কিছু করা দরকার, বা আমাদের সরকার সেরকম কোনো কিছু কখনো করছে কিনা বা পরিকল্পনা? না, রিটার্নি মাইগ্রেন্ট গভর্নমেন্টের প্রজেক্ট আছে রিটার্নি মাইগ্রেন্টের জন্য। আসলে তাদের মেইন প্রবলেমটা প্রথমত সাইকোলজিক্যাল, তারা যে একটা শকড হয়, এটা ট্রমাটের ভিতরে পড়ে। তারপর মনে করছে যে ইউরোপ থেকে যারা ফেরত আসে, ইউরোপের সাথে আমাদের একটা চুক্তি হয়েছিল 2016 সালে, আপনার খেলা আছে যে প্রায় 92,000 আপনার অবৈধ যারা ছিলেন তাদেরকে তারা ফেরত পাঠাবেন। তার ভিতরে যারা এই যে অবৈধভাবে গিয়েছে, যারা ডিটেনশন সেন্টার আছে তাদেরকে ফেরত পাঠায়। তখন ইউরোপিয়ান ইউনিয়নে তাদের রিইন্টিগ্রেশন প্রজেক্টের আওতায় গভর্নমেন্টের সাথে তারা কিছু অল্প কিছু অর্থ সাহায্য, ট্রেনিং, তারপর কাউন্সিলিং এগুলো দেয়। কিন্তু এগুলো দিয়ে আসলে যে 17-18 লাখ টাকা খরচ করে যে গেছে তার জন্য এগুলো নগণ্য। এগুলো কেউ আবার যেতেও চায় না, যে না, কারণ যার 17-18 লাখ টাকার আছে সে 1 লাখ টাকা নিয়ে আসে অন্য জায়গায় করবে না। আর রিটার্নি মাইগ্রেন্ট গভর্নমেন্টের প্রজেক্ট আছে, কিন্তু আমাকে যেটা করতে হবে, আমার প্রতি বছর বোধহয় 3.5 কি 4, মানে এক্স্যাক্ট আমারটা না, রামরুর একটা রিপোর্ট আসছিল 10 বছরে প্রায় গত 4 বছর নাকি 10 লক্ষ এরকম রিটার্ন আসছে। এইটা হচ্ছে নেক্সট গভর্নমেন্টের একটা চ্যালেঞ্জ। নেক্সট গভর্নমেন্টের চ্যালেঞ্জটা কোথায় জানেন? কোথায়? গভর্নমেন্ট যত আসছে সবাই বলতে চায় যে আমরা কত লোক পাঠাইছি, কিন্তু কত লোক ফেরত আসছে সেটা কিন্তু আমরা বলি না। কারণ সেটা তখন নেগেটিভ হবে, কারণ সেটা দেখা যাবে কাছাকাছি, তখন আমার বিরোধী পক্ষ বলবে যে দেখছো পাঠাই দিতেছে সবাই। মানে এই জায়গাগুলো চ্যালেঞ্জের জায়গাটা, আপনি এই জায়গায় কীভাবে মোকাবিলা করবেন। কিন্তু আমাদেরকে অবশ্যই এই রিটার্নি মাইগ্রেশনের ডাটা লাগবে, অবশ্যই। সেই রিটার্নের ভিতরে হ্যাঁ কেউ প্রতারিত হয়েছে, সবই আছে, কিন্তু অনেক রিটার্নই আছে অ্যাটলিস্ট 80% পাবেন তারা কাজ করছে, তাদেরকে ফেরত পাঠায়, তারা স্কিল হয়েছে, তাদের দেশেও কাজে লাগাতে পারে। আমি তাদের প্রোফাইল তৈরি করে বিডি জব, যে মনে করেন বিডি জবসের মধ্যে একটা কথার কথা, যে এরকম যদি একটা প্রোফাইল তৈরি করে রাখি যে ভাই ও অমুক জায়গায় ও যেমন মনে করেন আমরা চুক্তিতে সবসময় ফেল করছি, সেটা মালয়েশিয়া হোক, সাউথ এশিয়ার অথবা মিডল ইস্টে হোক, আমার ওয়ার্কার আনস্কিল হয়ে গেছে, এটা মার্কেটে গেছে, মার্কেটে সে ক্লিনারে কাজ করতেছে, এটা স্কিল না? এটা অবশ্যই তার স্কিল, সে 4-5 বছর কাজ করছে। তো সে যখন চাকরি তার চলে যায়, তার সার্টিফিকেট দেয় না কেন? অথচ সে যখন ফেরত তাকে সার্টিফিকেট দিবে না কেন? যেন আমি ইংল্যান্ডে পড়ার সময় আমি কাজ করতাম, আপনার একটা কি জানি বলে, একটা ভুলে গেছে, একটা ফাস্টফুডের দোকানে কাজ করতাম। তা 6 মাস পরে দেখা গেছে যে আমাকে তারা সার্টিফিকেট দিয়েছে, 3টা সার্টিফিকেট। কী সার্টিফিকেট? মানে পার্ট টাইম কাজ করতাম, কী সার্টিফিকেট তোমার? তা বলতেছে যে এই যে তুমি যে ফুড তৈরি করতে পারো, ফুড ম্যানেজ করতে পারো, এইটার 3টা সার্টিফিকেট আমি তো আমাকে দিল। অথচ এই সার্টিফিকেট করতে হলে আমার 5,000 পাউন্ড লাগতো। মানে আমি সার্টিফিকেটটা পাইছি ওয়ার্ক থ্রু দ্য ওয়ার্ক, মানে সার্টিফিকেট দুইভাবে হয়, একটা হচ্ছে আপনি গেলেন ট্রেনিং নিলেন হয়, আর হচ্ছে কাজের থ্রুতে চাকরিটা সার্টিফিকেট পায়। এখন আমাদের খেয়াল করে দেখেন, আপনার এই সৌদি আরব, কুয়েত, কাতার, এদের এখানে আমাদের আনস্কিল ওয়ার্কারগুলো যে স্কিল হয় তো তারা, তাহলে আমি কেন চুক্তিতে তখন রাখলাম না যে এই লোকগুলো যখন ফেরত পাঠাবা তোমরা তোমাদের স্কিল সার্টিফিকেট দিতে হবে তোমাদের সৌদির, কারণ সৌদির যে স্কিল সার্টিফিকেট এটা ইকুইভ্যালেন্ট টু ইউরোপিয়ান স্কিল রিকগনিশন, তুমি ওই সার্টিফিকেট তুমি আমাকে দিবা, তো এটা তোমার চুক্তিতে থাকতে হবে, রাইট? কারণ সমস্যা হচ্ছে কি, এটার ব্যর্থতা কি সরকারের? না, এটার ব্যর্থতা কোথায় আমি আপনাকে বলি, এই স্ট্রাকচার বলেন, এটার ব্যর্থতা হচ্ছে কি এইসব দেশগুলো জানে বাংলাদেশের প্রবলেমটা কোথায়। আচ্ছা মনে করেন কি, এই যে আমাদের আরএনজি সেক্টরে আছে, আরএনজি সেক্টরে আপনার এই যে একটা আছে না, 1 বছর চাকরি করার পরে তারপর তাদের বেতন বাড়বে। আমি আরএনজি সেক্টরে কাজ করতে গিয়ে দেখছি, সবাইকে বলবো না, কিছু অর্গানাইজেশন দেখছি, ফ্যাক্টরিতে দেখছি যে 9 কি 10 মাসে গেলেই আপনার চাকরিটা আপনার হয়ে যায়, নাই করে ফেলে। তারপর এই ওয়ার্কার যখন চলে যায় চাকরিটা, তখন সে যখন আরেকটা ওয়ার্কারের ইন্ডাস্ট্রি যায়, তখন তাকে শুরু করতে হয় কোথায়? বিগিনার থেকে। কারণ কেন? তার তো সার্টিফিকেট নাই, সে যে 9 মাসের যে চাকরি করছে ওটা কিন্তু সার্টিফিকেট দেয় না। তা আপনি যখন ইন্টারনাল সিস্টেমটাকে ডেভেলপ করেন না, এরা কিন্তু এগুলো জানে। তো যার কারণে
আপনি ওখানে যদি বার্গেন করতেন যে ভাই আমার ইন্টারন্যাশনাল আইএলও অনুযায়ী তোমার সার্টিফিকেট দিতে হবে, ওই রিটার্নিং মাইগ্রেন্টকে যদি আমি এনে এখানে যদি আমি তাদেরকে ডাটাবেসের মাধ্যমে তাদের প্রোফাইলটা যদি করতাম, এইটাকে যদি ইন্টারন্যাশনাল জবস যেগুলা ওয়েবগুলো আছে অর্থাৎ তাদের কাছে আমি পুনরায় পাঠাই দিতে পারতাম, দেখা যায় তাদের বেতনও বেশি, একইভাবে তাদের বেতনও এই বাংলাদেশে বেশি হবে। বাংলাদেশের কনস্ট্রাকশন সেক্টরে দেখেন তো অনেক লোকের অভাব। ইয়েস, অনেক ইনসাইটসই আপনার থেকে আলোচনা করে পেলাম। জাস্ট সংক্ষেপে একটু বলবেন যে রোহিঙ্গা সংকট, জলবায়ু চেঞ্জের যে চ্যালেঞ্জ সামনে, আমাদের এখানে 12-14 লাখ রোহিঙ্গা আছে, তো এই যে ইন্টারনাল মাইগ্রেশন আপনি শুরুতে বলছিলেন যে ইন্টারনাল মাইগ্রেশনও অলসো বিগ ইস্যু, তো সামনে আসলে এগুলো নিয়ে কি আরও বেশি চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ পড়তে পারে? না, ক্লাইমেট চেঞ্জ তো একটা বিশাল ইস্যু, এটা নিয়ে তো এটা তো অবশ্যই চ্যালেঞ্জের। এখন এটা একটা চ্যালেঞ্জই হচ্ছে যে ইন্ডিয়াকে মানে আমাদের যত না মাইগ্রেশন অবৈধভাবে আপনার মালয়েশিয়া যাচ্ছে, তার থেকে কিন্তু বেশিরভাগ কিন্তু চলে যাচ্ছে ইন্ডিয়াতে যাচ্ছে, ইন্ডিয়াতে কাজ করার জন্য, অথবা ইন্ডিয়ার থ্রুতে পাকিস্তান হয়ে দুবাই যাওয়ার চেষ্টা। ইটস ভেরি ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক, রাইট? এখন কথা হচ্ছে যে ইন্ডিয়া কি রিয়াক্ট করে আগামীতে, সেটা আমাদেরকে একটু ওয়েট করতে হবে নতুন গভর্নমেন্টের সাথে। কিন্তু রোহিঙ্গা ইস্যু ডেফিনেটলি এটা একটা বিগ প্রবলেম আমাদের জন্য, তাই না? হ্যাঁ, তাদেরকে আশ্রয় দিতে হয়েছে, কিন্তু এটা প্রিভিয়াস গভর্নমেন্ট এটাকে যে করে হ্যান্ডেল করার কথা ছিল সেভাবে করে হ্যান্ডেল করে নেয়। এখন রোহিঙ্গাটা এটা আপনার খারাপ লাগলো ভালো লাগলো, এইটা আমার মনে হয় না আগামী 25-30 বছর যখন সমাধান হবে। 2017 সালে যখন হয়েছে তখনও বলেছি এটা সমাধান হবে না, তখন ওই সরকার অনেক খুব রাগ করেছে, বলেছে আপনি এসব উল্টালটা কেন বলেন। এটা সমাধানের জন্য যেই ধরনের রাজনীতিক সরকার দরকার, তাইলে হয়তো কিছুটা প্রবলেম সলভ হতে পারে। মানে এই অস্থায়ী সরকার অথবা প্রিভিয়াস সরকার যারা জোর করে ক্ষমতায়, যাদের কোনো লোকালি লেজিটিমেসি ছিল না তাদের ইন্টারনালি, তাদেরকে দিয়ে আপনার চায়নাকে ম্যানেজ করা, মায়ানমারকে ম্যানেজ করা, সবাই আসলে রাজনীতি সরকারের জন্য ওয়েট করছে। ডক্টর জালাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএসে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। বাসের টিকিটটা কেটে দিও। নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। দর্শক, আমরা আলোচনা করলাম ডক্টর জালালের সঙ্গে মাইগ্রেশন ইস্যুস, তো অনেক রকমের বিষয় এসেছে। তো এখানে সব থেকে যেটা ইন্টারেস্টিং যে আমাদের আসলে মানসিকতা, বিভিন্ন লেভেলে মানসিকতা, আমরা যারা বিদেশে যেতে চাই, আমাদের সরকারের মানসিকতা, আমাদের আসলে দক্ষতার অভাব বা শিখতে চাই না বিভিন্ন রকমের, এবং সার্টিফিকেশন একটা বিষয় যেটা আমরা কাজ করে যে কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট, এটা আমরা কেন পাই না সেটাও আসলে আমরা জানতে পারলাম, যেটা আসলে খুবই ইন্টারেস্টিং। পৃথিবীর সব দেশেই এটা হয়ে থাকে, বাট বাংলাদেশে আসলে এগুলো কোনো কিছুই নাই। কিন্তু সরকারের আসলে কাজ করার সামনে ইলেকশন আছে, নির্বাচিত সরকার আসলে আমরা আশা করি যে এই বিষয়গুলো খুবই সিনসিয়ারলি তারা দেখবেন, এবং এই যে আমাদের যে রেমিটেন্স, আমাদের অর্থনীতির যে আসলে শুরুতে আমি বলছিলাম যে লাইফলাইন, আমাদের ফরেক্স রিজার্ভের বলা যেতে পারে যে এখন আসলে আমরা গতকালকেই খবর দেখলাম যে $27 বিলিয়ন হচ্ছে যে নেট ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, কিন্তু আমাদের কিন্তু গত বছর এসেছে 30 বিলিয়নের উপরে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ রেমিটেন্স এসেছে, যেটা সরাসরি কিন্তু আমাদের রিজার্ভে হিট করছে। সো দর্শক, এইরকম একটা গুরুত্বপূর্ণ সেক্টর, সেখানে আসলে অনেক রকমের সংকট। আমরা বলবো যে সরকারের মানসিকতারও চেঞ্জ দরকার, এই সেক্টরে আরও বেশি নজর দিতে হবে, তাহলে বাংলাদেশে আসলে 30 বিলিয়ন না, তার থেকে অনেক বেশি রেমিটেন্স আয় করতে পারবে। সো দর্শক, আজকে এই পর্যন্তই। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।